আমি মনে করি চরমোনাইকে জামাতের জোটে রাখা উচিত না। ইসলামিক তার একটা জোট করার চেষ্টা করলো, জামাতের আমি নিজে উদ্যোগ গ্রহণ করে চরমোনাই পীরের মাজারে গেলেন এবং তাকে আহ্বান করলেন এবং পরবর্তীতে তারা ইসলামিক একটা জোট করলো, বৃহত্তর জোট। ইসলামী আন্দোলন বা চরমোনাই পীর এবং আরেকটা আট্রসি পীর, এদের উৎপত্তিটা হয়েছিল হচ্ছে 80-র দশকে এরশাদ যখন ক্ষমতায়। এরশাদ সাহেব আবার খুব পীর পূজারী ছিলেন, তিনি আট্রসির মাজারে যেতেন এবং এই চরমোনাইরা তখন থেকেই ফাইন্যান্সড হয় এবং তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে বেনিফিটেড হয়ে এই ধরনের একটা সংগঠন তৈরি করে। জামাতের যে বড় একটা স্ট্র্যাটেজিক ইস্যুটা ছিল, এটা ইটস এ পলিটিক্স। তো তারা পলিটিক্সে তারা আসলো সম্পূর্ণরূপে ইসলামিক দল থেকে, তারা তাদের জোটটার মাধ্যমে অনেকটা ইসলামিক এবং নন ইসলামিক দল, যেটা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিল, যে ডান বাম মধ্যপন্থী সকলকে নিয়ে একটা দল গঠন করা, বিএনপি গঠন হয়েছিল, সেই ধরনের একটা জোটের এনসিপির মতো একটা প্রগতিশীল একটা দল যারা ইয়াং জেনারেশনের এবং ন্যাশনালিস্ট পার্টি তাদেরকে নিল, ইসলামিক জোটকে নিল, কিন্তু এখানে চরমোনাই তখন বাগড়া দিয়ে বসলো। তাদের চাহিদা দিন দিন বাড়তেই থাকলো। একই সাপের দুই কল্লা থেকে আমি একটা স্লোগান পূর্বে প্রচলিত ছিল যে একই সাপে দুই বিষ, নৌকা ধানের শীষ। এটা আমি নিয়ে আসতে চাই নাই, কিন্তু ভাই বলার কারণে মনে হলো তাই নিয়ে আসলাম। যাক, প্রথমে আসি জোট নিয়ে। এখানে জোটের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে, যে এই ইসলামী আন্দোলন বা চরমোনাই পীর এবং আরেকটা আট্রসি পীর, এদের উৎপত্তিটা হয়েছিল হচ্ছে 80-র দশকে এরশাদ যখন ক্ষমতায়। এরশাদ সাহেব আবার খুব পীর পূজারী ছিলেন, তিনি আট্রসির মাজারে যেতেন এবং এই চরমোনাইরা তখন থেকেই ফাইন্যান্সড হয় এবং তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে বেনিফিটেড হয়ে এই ধরনের একটা সংগঠন তৈরি করে এবং তারা চরমভাবে জামাত বিদ্বেষী। সবসময় জামাতে ইসলামী বিএনপির খুব কাছাকাছি তারা রাজনীতি করেছে। 91 সালে আপনারা সকলেই জানেন যে 17টা আসন জামাত ইসলাম পায় এবং তাদের সমর্থনে বিএনপি ক্ষমতায় আসে এবং তার বিনিময়ে জামাত ইসলাম সেই সময় কোনো কিছু নেয় নাই। পরবর্তীতে জামাতের সাথে বিএনপির কিছুটা দ্বন্দ্ব হয় তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে এবং আওয়ামী লীগের সাথে তারা যুগপৎ আন্দোলন করে, কিন্তু কোনো জোট গঠন করেনি। পরবর্তীতে 2001 থেকে মোটামুটি বিএনপির সাথে একটা মজবুত জোট ছিল, যেটা এই 2024 সাল পর্যন্ত ছিল। কিন্তু যখন আওয়ামী লীগের পতন হলো, তখন ন্যাশনাল ইউনিটির যে প্রয়োজনটা ছিল, সেই প্রয়োজনটা কেন যেন দুই দলই তারা ভুলে গেল। এখানে সমস্যা আমাদের ছিল, জনাব তারেক রহমান দেশের বাইরে ছিলেন, জামাতের 10-11 জন শীর্ষস্থানীয় নেতাকে ফাঁসি দেওয়ার কারণে তারাও একটা নেতৃত্ব শূন্যতার মধ্যে ভুগেছে। এই সকল কারণে 5 আগস্টের পরে আমরা যে ন্যাশনাল ইউনিটিটা আশা করেছিলাম, যে জামাতের একটা ভাই বিএনপির একটা ভাই একসাথে আন্দোলন করেছেন, তারাই আলাদা হয়ে গেল। তো এরপরে পরবর্তীতে যেটা হলো, যে ইসলামিক তার একটা জোট করার চেষ্টা করলো, জামাতের আমি নিজে উদ্যোগ গ্রহণ করে চরমোনাই পীরের মাজারে গেলেন এবং তাকে আহ্বান করলেন এবং পরবর্তীতে তারা ইসলামিক একটা জোট করলো, বৃহত্তর জোট করে, যারা বিএনপিকে প্রথমে মনে হচ্ছিল যে বিএনপিকে চ্যালেঞ্জ করার কোনো কিছু নাই, বিএনপি একেবারে 100% শিওর যে তারা সরকার গঠন করবে। কিন্তু এই যে ইসলামিক জোটটা হওয়ার পরে তখন বিএনপির মাঝেও একটা সিরিয়াসনেস আসলো যে না, নির্বাচনে আমাদেরকে প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে, যেটা জনাব তারেক রহমান বারবার ইংল্যান্ড থেকে বলেছে যে আমাদের এই নির্বাচনী মানে মাঠ অতিক্রম করা খুব সহজ হবে না, এবং বিএনপি সেভাবে প্রিপারেশন নিচ্ছে। পরবর্তীতে সবচেয়ে সারপ্রাইজিং ছিল যে জামাত এবং এনসিপি তাদের কথাবার্তা কিন্তু খুব কাছাকাছি ছিল। আমরা দেখেছি যে সংস্কারের ক্ষেত্রে বিএনপির অনেক অবজারভেশন থাকলেও জামাত এবং এনসিপি তারা খুব কাছাকাছি ছিল, যে মৌলিক সংস্কারগুলোর ব্যাপারে, সাংবিধানিক সংস্কার থেকে শুরু করে রাষ্ট্রপতি সরানো এবং অন্য ইস্যুগুলোতে তারা কাছাকাছি ছিল। কিন্তু কোনো অবস্থাতেই এনসিপি এবং জামাত তারা জোট করতে রাজি হচ্ছিল না, বরঞ্চ এনসিপি চেষ্টা ছিল বিএনপির সাথে জোট করার। পরবর্তীতে যেহেতু বিএনপির কাছ থেকে তারা 3-4টার বেশি আসনের অঙ্গীকার পায় নাই, পরবর্তীতে তারা জামাতের দিকে আসলো এবং এখানেই গন্ডগোলের সূত্রপাতটা। যখন ডক্টর অলি আহমেদ এবং এনসিপি যখন জামাতের সাথে জয়েন করলো, তখন চরমোনাই বলল যে তারা এই বিষয়টা জানে না এবং তারা এনসিপিকে 30টা সিট ছেড়ে দেওয়া তারা পক্ষে না। আর জামাতের যে বড় একটা স্ট্র্যাটেজিক ইস্যুটা ছিল, এটা ইটস এ পলিটিক্স। তো তারা পলিটিক্সে তারা আসলো সম্পূর্ণরূপে ইসলামিক দল থেকে, তারা তাদের জোটটার মাধ্যমে অনেকটা ইসলামিক এবং নন ইসলামিক দল, যেটা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিল, যে ডান বাম মধ্যপন্থী সকলকে নিয়ে একটা দল গঠন করা, বিএনপি গঠন হয়েছিল, সেই ধরনের একটা জোটের এনসিপির মতো একটা প্রগতিশীল একটা দল যারা ইয়াং জেনারেশনের এবং ন্যাশনালিস্ট পার্টি তাদেরকে নিল, ইসলামিক জোটকে নিল, কিন্তু এখানে চরমোনাই তখন বাগড়া দিয়ে বসলো। তাদের চাহিদা দিন দিন বাড়তেই থাকলো। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, জামাতের মতো একটা ম্যাচিউর দল কিছু ইমম্যাচিউর ডিসিশন নিয়েছে। যেমন তারা 300 আসনে তাদের প্রার্থী রাখে নাই, তাদের প্রার্থীটা উইথড্র করে নিয়েছে। এখন যদি চরমোনাই তাদের সাথে যদি বিট্রে করে, তারা যদি জোটে না আসে, অনেক আসন হয়তো দেখা যায় 20-25টা আসনে জামাতের কোনো প্রার্থী থাকবে না, জামাত অথবা তার জোটের এনসিপি বা এলডিপির। সেই ক্ষেত্রে হয়তো এগুলো ওয়াকওভার দিয়ে দিতে হবে। একইভাবে চরমোনাইকে তাদের যেহেতু মার্কা আলাদা, জামাত চরমোনাই এনসিপি তারা নিজ নিজ মার্কায় ভোট করছে, এটা
জামাতকে চিন্তা করা উচিত ছিল। কারণ হচ্ছে আমরা জানি যে সংবিধানের 70 অনুচ্ছেদ মোতাবেক ফ্লোর ক্রসিং নিষিদ্ধ, কিন্তু যখন মার্কাটা আলাদা হয়ে যায় তখন কিন্তু জোটের কোনো ভ্যালু থাকে না, সেখানে ইজিলি সে যে কাউকে ভোট দিতে পারে। কথার কথা 1991 সালে যদি জামাতে ইসলামী এমনটাও দাবি করতো বিএনপির কাছে যে আমরা প্রধানমন্ত্রিত্ব চাই, এই 17টা আসনের বিনিময়ে প্রধানমন্ত্রিত্ব দাও, তাছাড়া আমরা তোমাদেরকে সাপোর্ট দিব না, বিএনপি হয়তো বাধ্য হইতো। তো একই ব্ল্যাকমেল চরমনাই পীর করতে পারে। চরমনাই পীর বলতে পারে যে আমি 5টা আসন পাইছি, 5টার জন্য তুমি সরকার গঠনের জন্য আমাদেরকে প্রধানমন্ত্রিত্ব দাও বা রাষ্ট্রপতি বানাও। তো এই ব্ল্যাকমেলটা কেন যেন মানে জামাত আগে থেকে টের পায় নাই, বা ভাই বলছে যে এটা স্ট্র্যাটেজি, বাট আমি বলতেছি যে আমাদের বোকামিটা কারণটা হচ্ছে যে তারা উচিত ছিল এই ক্যালকুলেশনটা করা যে কোনো সময় চরমনাই বিচ্ছেদ করতে পারে। এবং ভবিষ্যতেও আমি মনে করি চরমনাইকে জামাতের জোটে রাখা উচিত না। জোট থেকে চলে গেলে জামাতের জন্য 3% ভোট দরকার নাই জামাতের, কিন্তু এই 3%-এর কারণে ভবিষ্যতে সরকার গঠনের মুহূর্তে যদি জামাত সরকার গঠন করার উপযোগী হয়, সেই ক্ষেত্রে তাদের 10-15টা আসন ভাইটাল হতে পারে এবং তারা জামাতকে ব্ল্যাকমেল করতে পারে। এবার আসি পরবর্তী প্রসঙ্গে, ব্যালট পেপার নিয়ে যে প্রবাসীদের বিতর্ক সৃষ্টি। এখানে আসলে আমরা নির্বাচন কমিশনকে দোষ দিচ্ছি, এখানে নির্বাচন কমিশনের কিছুই করার নেই। কোন একটা প্রবাসী, আপনি জানেন যে অনলাইনে প্রবাসী না, জামাতপন্থীদের না, আমি প্রবাসীদের কথা বলছি, যে প্রবাসীরা অনলাইনে তাদের এনআইডির মাধ্যমে রেজিস্ট্রেশন করেছে এবং তাদের একটা ঠিকানা দিয়েছে। এবং সেখানে কাতার যে দেশের ঘটনা, ওমানে একটা জায়গাতে 300-এর মতো ব্যালট ছিল, যেগুলো ব্যালটগুলোকে নিজ নিজ প্রার্থীর কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। সেখানকার জামাতের যিনি সভাপতি আছেন তার ভাষ্য আমি ঘন্টা দুয়েক আগে শুনলাম, যে উনি ব্যাখ্যা দিয়েছেন এইভাবে যে ব্যালটটা গিয়েছে, আমরা যেহেতু শ্রমিক, বেশিরভাগ বাংলাদেশের মানুষগুলো ওখানে শ্রমিক হিসাবে থাকে এবং শ্রমিকদের নির্দিষ্ট কোনো ঠিকানা পার্মানেন্টলি থাকে না, তারা অনেকে লুকায় থাকে, অনেকের হয়তো দেখা যায় আকামা শেষ হয়ে গেছে, এইসব কারণের জন্য তারা অনেক ক্ষেত্রে নিজের ঠিকানা ইউজ করতে পারে না। একটা পার্টিকুলার মিটিংস প্লেস বা কোনো একটা তাদের মধ্যে যে একটু ইনফ্লুয়েন্সিয়াল পজিশনে আছে, রেস্টুরেন্ট বা কোনো একটা ঠিকানা ব্যবহার করে হয়তো 100-200 শ্রমিক সেই ঠিকানা ব্যবহার করছে, সেই ঠিকানাতে সমস্ত ব্যালটগুলো আসছে। এবং একই সাথে ওই ওমানের যারা ওই ডাক পিয়ন, তারা এসে করছে কি, যে আরো 2-3টা মানে স্থানের ব্যালটগুলা নিয়ে এসে বলছে কি, তোমরা যেহেতু বাঙালিরই ব্যালট, এগুলা সব গ্রহণ করো। এই কারণের জন্য একজন ভদ্রলোকের কাছে 200-300 ব্যালট হয়েছে এবং সবগুলো ব্যালট খাম না খোলা পর্যন্ত মোবাইল নাম্বারটা খুঁজে পাওয়া যায় না। সো মোবাইল নাম্বারগুলোতে ডাকতে গেলে খামটা খুলতে হয়েছে। সো উনি সমস্ত ব্যালট এক জায়গাতে রেখেছেন এবং মোবাইল নাম্বার অনুযায়ী তাদেরকে কল করে ব্যালটগুলো দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল আর কি। পারতেছিলাম না আপনার মাঝখানে ইন্টারাপ্ট করা, ওনারা দায়িত্ব দেওয়া হয়েছে এটা খুলবে আর উনি একা ফোন দিবে। আপনি পরে কথা বলুন। জি জি বলেন। পারতেছি না ভাই, আপনার সবাই চুপ থাকেন। এরপরে সেই ব্যালটগুলো উনি ডিস্ট্রিবিউট করতেছিলেন, সেটাই এখন বলা হচ্ছে যে এখানে কেলেঙ্কারি। কিন্তু নির্বাচন কেউ যে ঠিকানা দিবে সেই ঠিকানাতে ব্যালট আসবে, এটাই খুব স্বাভাবিক। এবং এই জায়গাটাতে ব্যালট আসার পরে ওখানে কিভাবে ডিস্ট্রিবিউট হবে, এটা তো নির্বাচন কমিশনের নীতিমালার মধ্যে নাই। সেটা হয়তো এইভাবে ওপেনলি তার করা উচিত হয় নাই, সেটা সব সত্য, কিন্তু এখানে জালিয়াতির কোনো প্রশ্ন আসবে, বিষয়টা সেরকম নাও হতে পারে। মানে পূর্বেই বিএনপি এই 15 লাখ এর মধ্যে এটা হয়তো কয়েকশো ব্যালটের একটা দেশে ঘটনা ঘটছে, এটা নিয়ে এত হাউকাওয়ার মতো কোনো বিষয় আছে বলে মনে করি না। বলা হয়েছে যে এবার প্রবাসী ব্যালট বা পোস্টাল ব্যালটের যে সিস্টেম রাখা হয়েছে, এটা ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে বিএনপির বিরুদ্ধে। কিন্তু সমস্ত প্রশাসন তো বিএনপির পক্ষে। এখন আমরা দেখতে পাচ্ছি কি, যে রাষ্ট্রের পুলিশ, সিভিল প্রশাসন সবকিছু বিএনপিকে, তারেক রহমান প্রধানমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন, যেখানে যাচ্ছেন উনি ভিভিআইপি মর্যাদা পাচ্ছেন, এসএসএফ প্রোটেকশন, সেনাবাহিনী প্রোটেক্ট করতেছে তাকে, পুলিশ যে কোনো জায়গাতে যে উনি প্রধানমন্ত্রী স্ট্যাটাস এনজয় করছেন। তো সেই ক্ষেত্রে তো লেভেল প্লেইং ফিল্ড থাকছে না। আমরা যেখানে দেশে এই কথাগুলো শুনছি, সেখানে আবার জামাতের উপরে আসছে অভিযোগ, এটা খুবই দুঃখজনক। মানে যেখানে বিএনপি একচেটিয়া চাঁদাবাজি করে যাচ্ছে গত 1.5 বছর ধরে, একচেটিয়া টেন্ডারবাজি করতেছে, একচেটিয়া চর দখল করতেছে সমস্ত জায়গায়। চরের নাম না ভাই, হামিদিয়া, বঙ্গবাসিয়া, 2 একটা